গল্পের শুরুতে একটি জনশূন্য এলাকায় নদীর তীরে একটি গাছে একটি মৃতদেহ ঝুলতে দেখা যায়। সময়টা ছিল ১৮৩০ সাল। পরের দৃশ্যে আমরা সিনেমার প্রধান চরিত্র অগাস্টাস ল্যান্ডরকে নদীর তীরে হাত ধুতে দেখি। ল্যান্ডর একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, যিনি অবসরের পর নদীর পাশে একটি ছোট বাড়িতে থাকেন। এরপর একটি মিলিটারি একাডেমি থেকে কয়েকজন লোক ল্যান্ডরের সাথে দেখা করতে আসে। আসলে সিনেমার শুরুতে দেখানো মৃতদেহটি সেই একাডেমিরই একজন ছাত্রের ছিল, এবং তারা চেয়েছিল ল্যান্ডর এই মামলার তদন্ত করুক। পুলিশে থাকাকালীন ল্যান্ডর অনেক জটিল মামলা সমাধান করেছিলেন, যার কারণে তিনি শহরের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে গভীর সম্মান অর্জন করেছিলেন। এই কারণেই একাডেমির ক্যাপ্টেন ব্যক্তিগতভাবে তাকে নিতে তার বাড়িতে এসেছিলেন। একাডেমির অফিসে পৌঁছনোর পর ক্যাপ্টেন ল্যান্ডরের প্রশংসা করে বলেন যে স্বয়ং গভর্নর এই মামলার সমাধানের জন্য ল্যান্ডরকে আনার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও ল্যান্ডর একজন অত্যন্ত সফল পুলিশ অফিসার ছিলেন, কিন্তু গত কয়েক বছর ধরে তিনি তার ব্যক্তিগত জীবনে পাহাড়সম দুঃখের মুখোমুখি হয়েছেন। ৩ বছর আগে তার স্ত্রী মারা যান এবং তার মেয়ে কারো সাথে বাড়ি থেকে পালিয়ে যায়। এ কারণে তিনি খুব একাকিত্ব বোধ করতে শুরু করেন। একাকিত্বের কারণে ল্যান্ডর মদ্যপান শুরু করেন এবং অ্যালকোহলের উপর নির্ভরশীল হয়ে পড়েন। কর্নেল ল্যান্ডরের ব্যক্তিগত জীবনের সমস্যাগুলো সম্পর্কে আগে থেকেই অবগত ছিলেন। তাই এই কঠিন পরিস্থিতিতে তাকে এত বড় দায়িত্ব দিতে তিনি অস্বস্তি বোধ করছিলেন। তবে নিজের ব্যক্তিগত সমস্যাগুলো একপাশে সরিয়ে রেখে ল্যান্ডর কর্নেলকে তাকে সেখানে ডাকার কারণ জিজ্ঞাসা করেন। কর্নেল তাকে জানান যে আগের দিন রাতে একাডেমির ফ্রাই নামের এক ছাত্র আত্মহত্যা করেছে, কিন্তু এটা কর্নেল এবং ক্যাপ্টেনকে ততটা চিন্তিত করেনি। আসল সমস্যা হল, যখন ফ্রাইয়ের মৃতদেহ হাসপাতালে আনা হয় তখন কেউ তার বুক থেকে হৃৎপিণ্ড বা হার্ট বের করে নিয়েছিল। এরপর কর্নেল ল্যান্ডরকে সেই হাসপাতালে নিয়ে যান যেখানে ফ্রাইয়ের মৃতদেহ রাখা ছিল। ডাক্তার মার্কুইস, যিনি মৃতদেহটি পরীক্ষা করছিলেন, ল্যান্ডরকে বুঝিয়ে বলেন কিভাবে একজন অজ্ঞাত অপরাধী ছুরি দিয়ে বুক চিরে খুব নিখুঁতভাবে হৃৎপিণ্ডটি বের করে নিয়েছে। মানুষের বুক থেকে হৃৎপিণ্ড বের করা সহজ কাজ নয়। ল্যান্ডর ডাক্তারকে জিজ্ঞাসা করেন যে কোনো সাধারণ মানুষ এই কাজ করতে পারে নাকি এর জন্য কোনো সার্জনের প্রয়োজন। ডাক্তার উত্তর দেন যে কারো যদি মানবদেহ সম্পর্কে জ্ঞান থাকে তবে সেও হৃৎপিণ্ড বের করতে পারে, তাই সার্জন হওয়ার প্রয়োজন নেই। এরপর ল্যান্ডর প্রথমে সেই জায়গায় যান যেখানে ফ্রাই আত্মহত্যা করেছিল। সেখানে ক্যাপ্টেনের সাথে সেই সৈন্যটিও ছিল যে প্রথম ফ্রাইয়ের মৃতদেহ আবিষ্কার করে। ল্যান্ডর যখন সৈন্যটিকে জিজ্ঞাসাবাদ করেন তখন সে বলে যে গত রাতে ওই এলাকায় টহল দেওয়ার সময় সে কারো চিৎকার শুনতে পেয়েছিল। শব্দটি অনুসরণ করে সে একটি গাছে ফ্রাইয়ের মৃতদেহ দেখে। সৈন্যটি আরও জানায় যে ফ্রাইকে গত রাতে ফাঁসিতে ঝোলানো হয়েছিল, কিন্তু তার পা তখনও মাটি ছুঁয়েছিল। এটি শুনে ল্যান্ডর তাকে জিজ্ঞাসা করেন যে সে আশেপাশে অন্য কাউকে দেখেছিল কিনা। সৈন্যটি উত্তর দেয় না। তখন ল্যান্ডর মুচকি হেসে তাকে চলে যেতে বলেন। এরপর ল্যান্ডর এবং ক্যাপ্টেন হাসপাতালে ফিরে আসেন। ল্যান্ডর নিজেই মৃতদেহটি পরীক্ষা করেন এবং ফ্রাইয়ের মাথার পেছনে একটি গভীর ক্ষত আবিষ্কার করেন। তিনি ফ্রাইয়ের হাতেও আঘাতের চিহ্ন পান, যা সম্ভবত ফাঁসিতে ঝোলার সময় নিজেকে মুক্ত করার চেষ্টার কারণে হয়েছিল। এ থেকে ধারণা করা যায় যে ফ্রাই নিজেকে হত্যা করেনি, বরং কেউ তাকে জোরপূর্বক গাছে ঝুলিয়ে দিয়েছিল। এরই মধ্যে ডাক্তার সেখানে আসেন। ল্যান্ডর এবং ডাক্তার যখন ফ্রাইয়ের মাথার আঘাতটি দেখেন তখন ডাক্তার অবাক যে তিনি আগে এত গুরুতর ক্ষত খেয়াল করেননি। তারপর ল্যান্ডর এবং ডাক্তার ফ্রাইয়ের শক্ত করে মুঠি করা হাতটি খোলেন এবং ভেতরে কিছু অক্ষর লেখা একটি কাগজের টুকরো পান। ডাক্তার অবাক যে এত গুরুত্বপূর্ণ একটি তথ্য তার নজর এড়িয়ে গেছে। ল্যান্ডর যে কাগজটি পেয়েছেন তা একটি বড় সূত্র হতে পারে। তিনি চিঠিটি নিয়ে যাওয়ার প্রস্তুতি নেন, কিন্তু ক্যাপ্টেন তাকে থামান। ক্যাপ্টেন ল্যান্ডরকে গোপনে মামলাটির তদন্ত করতে বলেন। তিনি চান না যে ফ্রাইয়ের খুনের কারণে একাডেমির সুনাম নষ্ট হোক। তিনি ল্যান্ডরকে মামলা সমাধান না হওয়া পর্যন্ত কোনো প্রকার মদ্যপান না করার জন্য কঠোরভাবে সতর্ক করেন। ল্যান্ডর এরই মধ্যে মাতাল হিসেবে শহরে কুখ্যাত হয়ে উঠেছিলেন। ক্যাপ্টেনের সমস্ত শর্তে রাজি হওয়ার পর ল্যান্ডর তার তদন্ত শুরু করেন। তিনি সেই জায়গায় ফিরে যান যেখানে ফ্রাইয়ের মৃতদেহ পাওয়া গিয়েছিল এবং সূত্র খুঁজতে শুরু করেন। তদন্ত করার সময় একাডেমির একজন ছাত্র সেখানে আসে। ওই ক্যাডেটের নাম এডগার। এডগার ল্যান্ডরকে বলে যে সেও নিজের মতো করে ফ্রাইয়ের মামলার তদন্ত করার চেষ্টা করছে এবং তার বিশ্বাস ফ্রাইয়ের খুনি একজন কবি। এই বলে সে চলে যায়।
পরে যখন হৃৎপিণ্ড চুরি হয়েছিল তখন হাসপাতালে ফ্রাইয়ের মৃতদেহ পাহারায় থাকা কনস্টেবলকে ল্যান্ডর জিজ্ঞাসাবাদ করেন। কনস্টেবল ল্যান্ডরকে জানায় যে সে রাত 2:30 পর্যন্ত ডিউটিতে ছিল। ওই সময় একজন অফিসার এসে তাকে ছুটি দেয়, তবে অন্ধকার থাকায় কনস্টেবল ওই অফিসারের মুখ দেখতে পায়নি। ল্যান্ডর এটি শুনে অবাক হন। কনস্টেবল আরও একটি অদ্ভুত বিষয় উল্লেখ করে। সে খেয়াল করেছিল যে অফিসারটির কাঁধে কোনো র্যাঙ্ক ব্যাজ ছিল না, যা সাধারণত যে কোনো অফিসারের জন্য লজ্জার বিষয়। এটি ল্যান্ডরকে আরও বিভ্রান্ত করে তোলে। তাই মন শান্ত করার জন্য তিনি একটি বারে যান। ল্যান্ডর বারটেন্ডার প্যাটিকে খুব ভালো করে চিনতেন। আজ প্যাটিকে কিছুটা বিমর্ষ দেখাচ্ছিল। ল্যান্ডর যখন তাকে তার চিন্তার কারণ জিজ্ঞাসা করেন, তখন প্যাটি তাকে বলে যে সে ফ্রাইকে খুব ভালোভাবে চিনত এবং তার মৃত্যুতে সে খুবই দুঃখিত। সে আরও বলে যে একাডেমির কেবল কয়েকজন বিশেষ ব্যক্তি ফ্রাইয়ের মৃত্যুর কথা জানত। ল্যান্ডর অবাক হন এবং প্যাটিকে জিজ্ঞাসা করেন যে সে কিভাবে এই ঘটনার কথা জানল। প্যাটি বারে বসে থাকা এক ব্যক্তির দিকে ইশারা করে। ল্যান্ডর দেখেন যে তিনি আর কেউ নন, এডগার, সেই একই ব্যক্তি যে তাকে বলেছিল যে ফ্রাইয়ের খুনি একজন কবি। ল্যান্ডর এডগারকে জিজ্ঞাসা করেন সে কেন এমন কথা বলেছিল। এডগার তার কাব্যিক ভঙ্গিতে বলে যে কারো হৃৎপিণ্ড চুরি করার মতো অপরাধ করার কথা কেবল একজন কবিই ভাবতে পারে। সে আরও বলে যে সে নিজেও একজন কবি, তাই সে জানে একজন কবি কিভাবে চিন্তা করে। ল্যান্ডর বুঝতে পারেন যে এডগার মদ্যপান অবস্থায় কথা বলছে। ল্যান্ডর যখন চলে যেতে উদ্যত হন, এডগার তাকে থামিয়ে একটি গোপন কথা বলে। কিছু সময় আগে ফ্রাইয়ের সাথে তার রুমমেটের ঝগড়া হয়েছিল, কিন্তু কেউ জানে না ঝগড়াটি কী নিয়েছিল। পরের দিন ল্যান্ডর এবং ক্যাপ্টেন জিজ্ঞাসাবাদের জন্য 2 সৈন্যকে নিয়ে আসেন। তাদের মধ্যে একজন ছিল ফ্রাইয়ের রুমমেট। ল্যান্ডর তাকে ফ্রাইয়ের সাথে তার ঝগড়ার বিষয়ে জিজ্ঞাসা করেন। রুমমেট উত্তর দেয় যে তাদের মধ্যে কখনো কোনো বড় ঝগড়া হয়নি। সে বলে যে ফ্রাই খারাপ সঙ্গে পড়েছিল এবং সেই কেবল তাকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করছিল। এ নিয়ে তাদের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়েছিল। তবে ফ্রাইয়ের রুমমেট জানত না সেই খারাপ বন্ধুরা কারা ছিল। ফ্রাই কখনো তার সাথে তাদের নাম শেয়ার করেনি। ল্যান্ডর তার জবানবন্দি নেন এবং তাকে তার রুমে ফিরে যাওয়ার অনুমতি দেন। এরপর তারা স্টডার্ড নামের আরেক সৈন্যকে জিজ্ঞাসাবাদ করেন, যে মৃত্যুর আগে ফ্রাইয়ের সাথে দেখা করা শেষ ব্যক্তি ছিল। ল্যান্ডর যখন ফ্রাইয়ের বিষয়ে জিজ্ঞাসা করেন, স্টডার্ড বলে যে ফ্রাই সেই রাতে খুব তাড়াহুড়োয় ছিল এবং অফিসারদের লুকিয়ে বাইরে যাচ্ছিল। ফ্রাই তাকে বলেনি সে কোথায় যাচ্ছিল, সে শুধু বলেছিল যে তার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। স্টডার্ড যখন এই কথাগুলো বলছিল তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, যা ল্যান্ডরের মনে সন্দেহ তৈরি করে। ওই সময় স্টডার্ড সুস্থ বোধ করছিল না, তাই ল্যান্ডর তাকে চলে যাওয়ার অনুমতি দেন। ঠিক তখনই একজন অফিসার ক্যাপ্টেনের জন্য একটি বার্তা নিয়ে আসে। তাতে লেখা ছিল যে আগের রাতে কেউ একটি গরু এবং একটি ছাগলের হৃৎপিণ্ড বের করে নিয়েছে। এই খবর পড়ার পর ক্যাপ্টেন খুব রেগে যান এবং আর কোনো হত্যাকাণ্ড রোধ করতে তিনি একাডেমি সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেন। তবে নিয়ম উপেক্ষা করে ল্যান্ডর এবং এডগার একাডেমির বাড়িতে দেখা করেন। ল্যান্ডর ভেবেছিলেন যে এডগার নিশ্চয়ই ফ্রাইকে ভালোভাবে চিনত, কিন্তু এডগার বলে যে ফ্রাইয়ের সাথে তার কখনো দেখাই হয়নি। তখন ল্যান্ডর মামলাটি সমাধানের জন্য একসাথে কাজ করার প্রস্তাব দেন। এডগার সাথে সাথে রাজি হয়ে যায়। এরপর ল্যান্ডর তাকে ফ্রাইয়ের হাতে পাওয়া চিঠিটি দেন এবং তাতে লেখা অসম্পূর্ণ শব্দগুলো বুঝতে ও সম্পূর্ণ করতে বলে সেখান থেকে চলে যান। ওই রাতে এডগার ল্যান্ডরের বাড়িতে আসে এবং তাকে জানায় যে সে চিঠির কিছু অংশের অর্থ উদ্ধার করেছে। চিঠি অনুযায়ী খুনি নিজেই এটি লিখেছিল এবং কিছু গুরুত্বপূর্ণ কাজের অজুহাতে ফ্রাইকে সেই জায়গায় আমন্ত্রণ জানিয়েছিল যেখানে তাকে হত্যা করা হবে। এর পরিষ্কার অর্থ হল ফ্রাই খুনিকে খুব ভালোভাবে চিনত। এ কারণেই সে কোনো দ্বিধা না করেই দেখা করতে রাজি হয়েছিল। ল্যান্ডর এডগারের পর্যবেক্ষণে বেশ মুগ্ধ হন, কিন্তু চিঠিতে এখনও কিছু অসম্পূর্ণ অংশ ছিল। তাই ল্যান্ডর এবং এডগার সেগুলি উদ্ধার করতে একসাথে কাজ করেন। দীর্ঘক্ষণ চেষ্টার পর তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে যিনি চিঠিটি পাঠিয়েছেন সম্ভবত তিনি একজন মহিলা। তাদের বিশ্বাস এত গভীর রাতে একজন তরুণ কেবল একজন মহিলার জন্যই একাডেমি ছেড়ে যাবে। এডগার ল্যান্ডরকে বলে যে খুনি যদি কোনো মহিলা হয় তবে সে হয়তো তাকে আগে দেখেছে। এরপর এডগার তার জীবনের একটি গোপন কথা শেয়ার করে। সে বলে যে 20 বছর আগে তার মা মারা গেছেন, কিন্তু তার আত্মা এখনও তার সাথে কথা বলে। তিনি প্রতি রাতে তাকে কবিতা শোনান, যা এডগার তার ডায়েরিতে লেখে। একদিন সকালে সে একটি দুঃখিনী মেয়েকে নিয়ে একটি কবিতা লিখেছিল যে একটি অপরাধ করেছে। ঠিক ওই দিন সকালে এডগার তার জানালার বাইরে একটি মেয়েকে দেখেছিল, যাকে দেখতে হুবহু কবিতাটির মেয়েটির মতোই লাগছিল। এ কারণেই এডগার ভেবেছিল যে মেয়েটি খুনি হতে পারে। সে বলে যে সে মেয়েটিকে কেবল একবারই দেখেছিল। তবে ল্যান্ডরের কাছে এসব অবিশ্বাস্য মনে হয় এবং তিনি ভাবতে শুরু করেন যে এডগার পাগল হয়ে গেছে।
ওই দিন গভীর রাতে যখন ল্যান্ডর বারটেন্ডার প্যাটির সাথে সময় কাটাচ্ছিলেন তখন তিনি এডগার সম্পর্কে জিজ্ঞাসা করেন। প্যাটি তাকে বলে যে এডগার একজন ভালো ছেলে এবং এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই। এ কারণেই সে তার মায়ের উপস্থিতি অনুভব করে, শুধু এটা অনুভব করার জন্য যে তিনি এখনও তার সাথে আছেন। এটি শুনে ল্যান্ডর এডগারের জন্য খুব কষ্ট পান, কারণ তিনি বোঝেন পৃথিবীতে একা থাকার মানে কি। পরের দিন হাসপাতালে কিছু তদন্ত করার সময় ল্যান্ডরের মাথায় একটি চিন্তা আসে। কেউ অন্য মানুষের হৃৎপিণ্ড নিজের কাছে রাখতে চাইবে কেন? গভীরভাবে চিন্তা করার পর ল্যান্ডরের মনে হতে থাকে যে এই হত্যাকাণ্ডের সাথে কালো জাদুর সম্পর্ক থাকতে পারে। তিনি এডগারকে একটি চিঠি লেখেন এবং তাকে একটি পুরাতন পরিত্যক্ত বাড়িতে দেখা করতে বলেন। ঘটনাক্রমে ল্যান্ডর ওই বাড়িতে কালো জাদুর প্রমাণ এবং একটি শয়তানের প্রতীক খুঁজে পান। এডগার এসে পৌঁছানোর আগেই ল্যান্ডর বুঝতে পারেন যে খুনি কালো জাদুর রীতির জন্য মানুষ এবং প্রাণীদের হৃৎপিণ্ড বের করে নিচ্ছিল। এটি জানার পর ল্যান্ডর এবং এডগার সাথে সাথে তাদের এক বন্ধুর কাছে যান, যিনি কালো জাদু সম্পর্কে অনেক কিছু জানেন। ল্যান্ডরের বন্ধু তাকে বুকশেলফ থেকে একটি বই বের করতে বলেন। বইটি একজন বিখ্যাত ডাইনি শিকারী বা উইচ হান্টার লিখেছিলেন। বইটিতে লেখা ছিল যে শয়তানকে খুশি করার একটি রীতি হল ফাঁসি দেওয়া মানুষের হৃৎপিণ্ড শয়তানকে উৎসর্গ করা। এছাড়াও বন্ধুটি ল্যান্ডরকে জানান যে অনেক বছর আগে হেনরি ক্লে নামের একজন বিখ্যাত ডাইনি শিকারী ছিলেন, যিনি প্রায় ৭০০ ডাইনিকে হত্যা করেছিলেন। তিনি আরেকটি বই লিখেছিলেন যেখানে তিনি অমর হওয়ার একটি রীতির বর্ণনা দিয়েছিলেন, তবে বইটি এখন কোথায় আছে তা কেউ জানে না। এরপর ল্যান্ডর এডগারকে বলে গিয়ে সৈন্যদের সাথে বন্ধুত্ব করতে এবং তাদের মধ্যে কে কালোজাদি সম্পর্কে জানে তা খুঁজে বের করতে। এডগার ঠিক তাই করে। সে সৈন্যদের একটি দলের সাথে বন্ধুত্ব করে এবং জানতে পারে যে ডাক্তারের ছেলে আর্টেমিস কালো জাদু সম্পর্কে জানে। কোনো এক অজুহাতে এডগার আর্টেমিসের সাথে দেখা করে এবং তার সাথে বন্ধুত্ব গড়ে তোলে। একদিন আর্টেমিস এডগারকে একটি পার্টিতে আমন্ত্রণ জানায়। এডগার ল্যান্ডরকেও সব কথা খুলে বলে। এরপর থেকে ল্যান্ডর এবং এডগার একসাথে আর্টেমিসকে ইনভেস্টিগেট করতে শুরু করে। সেই রাতে এডগার আর্টেমিসের পার্টিতে যায়, যেখানে আর্টেমিসের কিছু বন্ধুও উপস্থিত ছিল। এডগার তাদের চমৎকার কবিতা শুনিয়ে তাদের সাথে বন্ধুত্ব করে নেয়। কথা বলার ফাঁকে এডগার জানতে পারে যে আর্টেমিস এবং তার বন্ধু বেলিঞ্জার দুজনেই ফ্রাইকে খুব ভালোভাবে চিনত। সে আরও জানতে পারে যে ফ্রাই আর্টেমিসের বোনের প্রেমে পড়েছিল, কিন্তু মেয়েটি ভালোবাসায় তার সাথে বিশ্বাসঘাতকতা করে। অন্যদিকে যখন ল্যান্ডর ঘুমাচ্ছিলেন তখন তিনি কারো কান্নার শব্দ শুনতে পান। তিনি কাছে গিয়ে দেখেন সেখানে তার নিজের মেয়ে কাঁদছে। সে খুব কাঁদছিল, কিন্তু পরের মুহূর্তেই সে অদৃশ্য হয়ে যায়। ল্যান্ডর ভীষণ বিচলিত হয়ে পড়েন এবং মেয়ের কথা মনে করে কাঁদতে শুরু করেন। মেয়ের সাথে বিচ্ছেদের পর থেকে এমন আবেগপূর্ণ ঘটনা ল্যান্ডরের জন্য সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। পরের দিন সকালে ফ্রাইয়ের শেষকৃত্যের সময় ফ্রাইয়ের মা ল্যান্ডরের কাছে আসেন এবং তদন্তে সাহায্য হবে এই আশায় তাকে ফ্রাইয়ের ডায়েরিটি দেন। ডায়েরির ভেতরের সবকিছু একটি গোপন কোডে লেখা ছিল। এতে কি লেখা ছিল তা বোঝা সহজ কাজ ছিল না, কিন্তু ল্যান্ডর এর মানে উদ্ধার করার চেষ্টা শুরু করেন। এদিকে এডগার লিয়ার সাথে বন্ধুত্ব করে। এই সেই একই মেয়ে যাকে সে তার মায়ের বলা কবিতাটি লেখার সকালে জানালার বাইরে দেখেছিল। এডগার লিয়াকে ইনভেস্টিগেট করার জন্য একটি নির্জন জায়গায় দেখা করার আমন্ত্রণ জানায়, কিন্তু লিয়ার সৌন্দর্য ও সারল্য দেখে এডগার নিজেই তার প্রেমে পড়ে যায়। হঠাৎ লিয়া মৃগী রোগে আক্রান্ত হয়। সে মাটিতে পড়ে যায় এবং ব্যথায় ছটপট করতে থাকে। এই দৃশ্য দেখে এডগার ভীষণ ভয় পেয়ে যায়, তবে কিছুক্ষণ পর লিয়া নিজেই সুস্থ হয়ে ওঠে। একই সময় অনেক চেষ্টার পর ল্যান্ডর অবশেষে ফ্রাইয়ের ডায়েরিতে লেখা শব্দগুলোর অর্থ উদ্ধার করতে সফল হন। ওই রাতে যখন এডগার একাডেমি থেকে ফিরছিল তখন সে তার চারপাশে কারো উপস্থিতি অনুভব করে, কিন্তু চারপাশে তাকিয়ে সে কাউকে দেখতে পায় না। হঠাৎ বেলিঞ্জার এডগারের উপর আমলা করে এবং তাকে লিয়ার থেকে দূরে থাকার হুমকি দেয়। আসলে বেলিঞ্জারও লিয়াকে ভালোবাসত এবং এডগার তার কাছাকাছি যাক তা সে পছন্দ করত না। ঠিক তখনই ল্যান্ডার সেখানে উপস্থিত হন এবং বেলিঞ্জারকে মারধর করে তাড়িয়ে দেন। এডগার খুব রেগে যায় এবং ল্যান্ডারকে বলে যে বেলিঞ্জার যদি আবার তার এবং লিয়ার মাঝে আসে তবে সে তাকে খুন করবে। ল্যান্ডার কোনো মতে এডগারকে শান্ত করেন এবং তাকে বুঝিয়ে বলেন। পরের দিন সকালে ল্যান্ডার ক্যাপ্টেনের কাছ থেকে জানতে পারেন যে বেলিঞ্জার নিখোঁজ। ল্যান্ডার এই কথা শুনে অবাক হন। তিনি ক্যাপ্টেন ও বাকি সৈন্যদের সাথে বেলিঞ্জারের খোঁজে বের হন। কিছুক্ষণ খোঁজার পর তারা বেলিঞ্জারকেও ফ্রাইয়ের মতোই ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার বুক থেকেও হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়েছিল। যখন তার মৃতদেহ হাসপাতালে আনা হয়, ডাক্তার মার্কুইস কর্নেল ও ক্যাপ্টেনকে জানান যে বেলিঞ্জারের খুনি অন্য কেউ, কারণ বেলিঞ্জার ও ফ্রাইয়ের বুকের ক্ষত সম্পূর্ণ আলাদা। সবচেয়ে বড় পার্থক্য ছিল যে এই নতুন খুনি বেলিঞ্জারকে নপুংসকও করে দিয়েছিল। এই কথা শুনে কর্নেল ক্ষিপ্ত হয়ে যান এবং ল্যান্ডারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন।
তিনি ল্যান্ডারকে বকাঝকা করে বলেন যে এত চেষ্টার পরও ল্যান্ডার কোনো শক্ত প্রমাণ খুঁজে বের করতে পারেননি। এরই মধ্যে ক্যাপ্টেন ল্যান্ডারকে বলেন যে তিনি এখন পুরোপুরি এডগারকে সন্দেহ করছেন। ক্যাপ্টেন বলেন যে গতদিন রাতের খাবারের সময় এডগার সবার সামনে বেলিঞ্জারের সাথে তার মারামারির কথা প্রকাশ্যে সৈন্যদের বলছিল এবং সে সবার সামনে বেলিঞ্জারকে হত্যার হুমকিও দিয়েছিল। ল্যান্ডার এডগারের পক্ষ নিয়ে বলেন যে সে একজন ভালো ছেলে, সে নিশ্চয়ই রাগের মাথায় ওই কথাগুলো বলেছিল, কিন্তু সে কাউকে খুন করতে পারে না। তখন ক্যাপ্টেন ল্যান্ডারকে একটি আশ্চর্যজনক কথা বলেন। তিনি বলেন যে গত গ্রীষ্মে ফ্রাইয়ের সাথেও এডগারের মারামারি হয়েছিল। কর্নেল যোগ করেন যে তিনি অনেক আগেই এডগারকে গ্রেপ্তার করতেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ নেই। এডগারের সম্পর্কে এই সত্য শুনে ল্যান্ডার হতবাক হয়ে যান। একবার ল্যান্ডার এডগারকে ফ্রাইয়ের বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু এডগার স্পষ্টভাবে বলেছিল সে ফ্রাইকে চেনে না। এখন ল্যান্ডার তার মনের ঘুরপাক খাওয়া প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে সোজা এডগারের কাছে যান। তিনি রাগে তাকে বকাঝকা করেন এবং তার কাছ থেকে সত্য বের করার চেষ্টা করেন। নিজের আত্মরক্ষা সমর্থনে এডগার বলে যে একাডেমিতে যোগ দেওয়ার পর থেকে ডজন ডজন ছেলের সাথে তার মারামারি হয়েছে, কারণ অনেকেই তার চেহারা বা ব্যক্তিত্ব নিয়ে মজা করত, কিন্তু সে কখনোই তার মনে প্রতিশোধের অনুভূতি বাড়তে দেয়নি। এডগারের কথা শুনে ল্যান্ডারও সন্তুষ্ট হন এবং বিশ্বাস করেন যে এডগার নির্দোষ। ওই দিন পরে ডাক্তার মার্কুইস বেলিঞ্জারের মৃত্যুতে শোক পালনের জন্য তার বাড়িতে একটি ডিনারের আয়োজন করেন। তিনি ল্যান্ডার এবং এডগার দুজনকেই আমন্ত্রণ জানান। সবাই রাতের খাবার খাচ্ছিল। হঠাৎ আর্টেমিস তার ভদ্রতা ভুলে ল্যান্ডারের সাথে অভদ্রভাবে কথা বলতে শুরু করে। আসলে তার সন্দেহ ছিল যে ল্যান্ডার গোপনে তার রুমে তল্লাশি চালিয়েছিলেন। এই কারণেই সে ক্রমাগত ল্যান্ডারকে অপমান করতে থাকে। এই আচরণ দেখে আর্টেমিসের মা তার উপর রেগে যান এবং ডাইনিং টেবিল ছেড়ে চলে যান। ঠিক তার পরেই লিয়াও উঠে চলে যায়। তবে ডাক্তার তার পরিবারের অভদ্র আচরণের জন্য ল্যান্ডারের কাছে ক্ষমা চান এবং মন ভালো করার জন্য তাকে একটি পানীয় তৈরি করে দেওয়ার প্রস্তাব দেন। ডাক্তার যখন পানীয় তৈরি করছিলেন, ল্যান্ডার তার শেলফে একটি জাদুর বই দেখতে পান। এটি দেখে ল্যান্ডার ডাক্তারকে সন্দেহ করতে শুরু করেন। তিনি ডাক্তারকে তদন্ত করার সিদ্ধান্ত নেন এবং তাকে জিজ্ঞাসা করেন তার মেয়ে অসুস্থ কিনা। ডাক্তার তাকে জানান যে তার মেয়ে লিয়ার একটি ভয়ঙ্কর রোগ আছে, যার কারণে সে সব সময় ভয় ভয় বাঁচে। এই অসুস্থতার কারণে সে এখনও বিয়ে করেনি। তারা যখন কথা বলছিলেন, আর্টেমিস লিয়ার পিয়ানো বাজানো শোনার জন্য তাদের ডাকতে আসে, কিন্তু ল্যান্ডার বলেন যে তিনি একটু খোলা হাওয়া খেতে চান এবং এই সুযোগ কাজে লাগিয়ে আর্টেমিসের রুমে তল্লাশি করার জন্য চুপিসারে সরে পড়েন। অন্যদিকে এডগার অন্য সব কিছু ভুলে লিয়ার পিয়ানোর সুরে হারিয়ে যায়। সে লিয়ার প্রেমে এত গভীরভাবে পড়েছিল যে তার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। অন্যদিকে ল্যান্ডার আর্টেমিসের রুমে এমন একটি কোট খুঁজে পান যার কাঁধে কোনো র্যাঙ্ক ব্যাজ নেই। ল্যান্ডারের মনে পড়ে একাডেমির গার্ড উল্লেখ করেছিল যে তাকে ছুটি দেওয়া অফিসার ঠিক এই রকম একটি কোট পরেছিল। তারপর মিসেস মার্কুইস সেখানে আসেন এবং তিনিও কোটটি দেখে অবাক হন। ল্যান্ডার কোটটির নিচে নিয়ে যান। ডাক্তার বলেন এটি তার মৃত ভাইয়ের এবং তিনি জানেন না এটি কিভাবে বাড়িতে এলো। ল্যান্ডর তাকে বলেন যে কোটটি আর্টেমিসের রুমে পাওয়া গেছে। আর্টেমিস কিছু বলার আগেই ক্যাপ্টেন সেখানে পৌঁছান এবং জানান যে স্টডার্ড নামের আরেকজন সৈন্য একাডেমি থেকে নিখোঁজ। স্টডার্ড হল সেই একই ছেলে যে শেষবার ফ্রাইকে দেখেছিল এবং ঘাবড়ে গিয়ে ল্যান্ডোরকে জবানবন্দি দিয়েছিল। এই কথা শোনার পর ল্যান্ডোর সাথে সাথে স্টডার্ডের রুম তল্লাশি করতে তাদের সাথে যান। রুম তল্লাশি করার পর ল্যান্ডোর সবাইকে জানান যে স্টডার্ড অপহৃত হয়নি, সে নিজের ইচ্ছাতেই একাডেমি থেকে পালিয়েছে। ল্যান্ডোর এই কথা বলেন কারণ স্টডার্ডের জিনিসপত্র রুম থেকে গায়েব ছিল। ল্যান্ডোর ধারণা করেন যে স্টডার্ড, বেলিঞ্জার এবং ফ্রাই ভালো বন্ধু ছিল এবং ফ্রাই ও বেলিঞ্জার কিভাবে মারা গেছে তা দেখার পর স্টডার্ড ভয় পেয়েছিল যে পরবর্তী টার্গেট সে হবে। সম্ভবত এ কারণেই সে ভয়ে পালিয়েছিল। আর্টেমিসের রুমে পাওয়া কোটের কারণে সবাই তাকেই খুনি বলে সন্দেহ করতে শুরু করে, কিন্তু ল্যান্ডোরের কাছে এখনও আর্টেমিসের বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ নেই। তাই তিনি প্রমাণ সংগ্রহের জন্য কর্নেলের কাছে আরও কিছু সময় চান। এদিকে এডগার লিয়ার কাছে যায় এবং তাকে তার কবিতা শোনায়। লিয়া তখন তাকে হাঁটার জন্য বাইরে নিয়ে যায়। অন্যদিকে ল্যান্ডোর আবার তার বন্ধুর সাথে দেখা করেন এবং জানতে পারেন যে অমরত্বের বই লেখা ব্যক্তি হেনরি এল ক্লেরিক আসলে একজন শয়তানের উপাসক ছিলেন। ল্যান্ডোরের বন্ধু তাকে হেনরি এল ক্লেরিকের একটি ছবিও দেখান। ল্যান্ডোরের হঠাৎ মনে পড়ে যে তিনি এই চিত্রকর্মটি অন্য কোথাও দেখেছেন। তিনি সাথে সাথে ডাক্তারের বাড়িতে ছুটে যান। তিনি হেনরির ওই ছবিটি সেখানেই দেখেছিলেন, কারণ তিনি ডাক্তারের বাড়িতে কালো জাদুর বইটি দেখেছিলেন, যা সম্ভবত হেনরিরই লেখা। এছাড়া হেনরির চিত্রকর্মটিও দেওয়ালে টাঙানো ছিল। ল্যান্ডোর এখন সন্দেহ
করেন যে শহরে ঘটে যাওয়া সমস্ত রহস্যময় ঘটনার পেছনে ডাক্তারের পুরো পরিবার জড়িত। তার সন্দেহ বাস্তবে পরিণত হয় যখন তিনি জাদুর বইটি নিজের হাতে ধরেন। এটি সত্যি হেনরির লেখা ছিল। ল্যান্ডোর ডাক্তারকে হুমকি দেন এবং তাকে সত্যি কথা বলতে বাধ্য করার চেষ্টা করেন। ডাক্তার ভয় পেয়ে যান এবং সব কথা স্বীকার করতে শুরু করেন। ডাক্তার ল্যান্ডোরকে বলেন যে তার মেয়ে লিয়ার একটি মারাত্মক রোগ রয়েছে এবং তার বাঁচার জন্য মাত্র ৩ মাস সময় বাকি আছে। তিনি তাকে বাঁচানোর জন্য প্রতিটি চিকিৎসা চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো ওষুধ কাজ করেনি। তারপর একদিন লিয়া ডাক্তারকে বলেছিল যে তার পূর্বপুরুষ হেনরি এলএলসি ক্লেরিক তার সাথে কথা বলেছেন এবং এমন একটি জাদুর রীতির কথা জানিয়েছেন যা তাকে অমর করে তুলতে পারে। ডাক্তারের কথা অনুযায়ী রীতিটি পালন করার পর লিয়া সত্যি সুস্থ হতে শুরু করেছিল। এটি দেখে পুরো পরিবার এই রীতি পালনের কাজে জড়িয়ে পড়ে। যখন ডাক্তার ল্যান্ডোরকে এসব বোঝাচ্ছিলেন, অন্যদিকে তার মেয়ে, তার মা এবং ভাইকে নিয়ে রীতি সম্পন্ন করতে ব্যস্ত ছিল। লিয়া অজ্ঞান এডগারকে একটি পুরনো বাড়িতে নিয়ে গিয়েছিল এবং তার হৃৎপিণ্ড কেটে শয়তানকে উৎসর্গ করতে যাচ্ছিল। এই রীতিতে লিয়ার মা এবং তার ভাই তাকে পুরোপুরি সমর্থন করেছিল। লিয়ার হাতে ফ্রাইয়ের হৃৎপিণ্ড ছিল যা সে শয়তানকে উৎসর্গ করে। এরপর সে এডগারের রক্ত নিজের কপালে লাগিয়ে একটি মন্ত্র পড়তে শুরু করে। ইতিমধ্যে ডাক্তারকে জিজ্ঞাসাবাদের পর ল্যান্ডোর জানতে পারেন যে লিয়া এবং আর্টেমিস এডগারকে হত্যা করতে যাচ্ছে, তাই তিনি ওই বাড়ির দিকে দৌড়াতে শুরু করেন। অন্যদিকে এডগার চোখ খুলেছিল, কিন্তু সে তখনও পুরোপুরি সজাগ ছিল না। সে জানত যে লিয়া তাকে হত্যা করতে যাচ্ছে, কিন্তু সে তাকে এতটাই ভালোবাসত যে লিয়াকে বাঁচিয়ে রাখতে সে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত ছিল। এরপর লিয়ার জাদু মন্ত্র পড়া চালিয়ে যায় এবং এডগারের হৃৎপিণ্ড বের করার জন্য এগিয়ে যায়, কিন্তু সে এডগারের কোনো ক্ষতি করার আগেই ল্যান্ডোর সেখানে পৌঁছান। ল্যান্ডোরকে দেখে তারা তিনজনই ভয় পেয়ে যায় এবং তাকে ছুরি দেখিয়ে দূরে থাকার জন্য সতর্ক করে। ঠিক তখনই একটি মোমবাতি পড়ে যায় এবং বাড়িটিতে আগুন ধরে যায়। আর্টেমিস এবং ল্যান্ডোরের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। লিয়া মন্ত্র পড়তেই থাকে, কিন্তু হঠাৎ একটি জ্বলন্ত কাঠের বিম তার উপর পড়ে এবং সে মারাত্মকভাবে আহত হয়। এটি দেখে আর্টেমিস লিয়াকে বাঁচাতে ছুটে যায়। এই সুযোগে ল্যান্ডোর এডগারকে জ্বলন্ত বাড়ি থেকে বের করে আনেন। আর্টেমিস এবং তার মায়ের মনোযোগ কেবল লিয়ার দিকেই ছিল। হঠাৎ বাড়ির একটি জ্বলন্ত অংশ তাদের উপর ধসে পড়ে। ল্যান্ডোর ডাক্তারের স্ত্রীকে বাঁচাতে সক্ষম হন, কিন্তু লিয়া এবং আর্টেমিস পুড়ে ছাই হয়ে যায়। লিয়াকে মরতে দেখে এডগার গভীরভাবে শোকাহত হয়। এরপর এডগারকে নিরাপদে একাডেমি হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায় যে ডাক্তার মার্কুইজ আগেই পদত্যাগ করেছিলেন। ক্যাপ্টেন এবং কর্নেল রহস্য সমাধানের জন্য ল্যান্ডোরকে ধন্যবাদ দেন এবং তাকে সন্দেহ করার জন্য ক্ষমা চান। নিজের দায়িত্ব শেষ করার পর ল্যান্ডোর বাড়ি ফিরে আসেন, কিন্তু এই গল্পের এখানেই শেষ নয়। কয়েকদিন পর এডগার পুরোপুরি সুস্থ হয়ে ল্যান্ডোরের বাড়িতে আসে। সে জানায় যে ল্যান্ডোরের মেয়ের মৃত্যু সম্পর্কে সে কিছু জানতে পেরেছে। এই কথা বলে সে ভিতরে প্রবেশ করে। এডগার ল্যান্ডোরের উপর খুব রেগে আছে, কারণ সে এমন একটি গোপন কথা জেনে ফেলেছে যা ল্যান্ডোর দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। ল্যান্ডোর একসময় এডগারকে যে লিখিটা লিখেছিল তার হাতের লেখা ফ্রাইয়ের হাতে পাওয়া লিখিটার হাতের লেখার সাথে মিলে যায়। এর অর্থ ল্যান্ডোরই সেই লিখিটা লিখেছিলেন এবং ফ্রাইকে তার মৃত্যুর স্থানে প্রলুব্ধ করে নিয়ে গিয়েছিলেন। ল্যান্ডোর কেন এমন করেছিলেন বোঝার জন্য এডগার তদন্ত শুরু করেছিল। সে প্যাটির কাছ থেকে জানতে পারে যে এক রাতে ল্যান্ডোরের মেয়ে যখন একটি পার্টি থেকে বাড়ি ফিরছিল তখন একাডেমির ৩ বদমাশ ক্যাডেট তাকে রপশন করে। এই কথা জানার পর এডগার বুঝতে পেরেছিল যে এই অপরাধে ফ্রাই নিশ্চিতভাবেই জড়িত ছিল, কিন্তু এখন এডগার সরাসরি ল্যান্ডোরের কাছ থেকে পুরো তথ্য শুনতে চাইছিল, কারণ ততক্ষণে সে অনেক কিছুই জেনে ফেলেছিল। তাই ল্যান্ডোর তাকে সব কিছু বলতে শুরু করে। আসলে ল্যান্ডোরের মেয়ে তার উপর হওয়া ভয়ঙ্কর অপরাধের কারণে কারোর সাথে পালিয়ে যায়নি। সে পাহাড় থেকে লাফ দিয়ে নিজের জীবন শেষ করেছিল। প্রতিশোধ নেওয়ার জন্য ল্যান্ডোর গোপনে অপরাধীদের খুঁজছিলেন। তিনি ইতিমধ্যেই তার মেয়ের কাছ থেকে ফ্রাইয়ের লকেট পেয়েছিলেন, তাই ল্যান্ডোর জানতেন যে ৩ জনের মধ্যে ফ্রাই একজন। ফ্রাইকে হত্যা করার জন্য তিনি প্যাটির নামে একটি চিঠি লিখে ফ্রাইকে একাডেমির বাইরে ডাকেন। এরপর ল্যান্ডোর নিজের অস্ত্র দিয়ে তাকে আঘাত করে অজ্ঞান করেন এবং পরে একটি গাছে ঝুলিয়ে দেন। তিনি ফ্রাইয়ের কাছে অন্য ২ ছেলের নামও জানতে চেয়েছিলেন, কিন্তু ফ্রাই কিছুই প্রকাশ করেনি। তারপর ল্যান্ডোর কারো এগিয়ে আসার শব্দ শুনতে পান এবং তাকে পালাতে হয়। ল্যান্ডোরের ভাগ্য ভালো ছিল, কারণ ঠিক ওই রাতেই ডাক্তার কালো জাদুর রীতির জন্য ফ্রাইয়ের হৃৎপিণ্ড বের করে নিয়েছিলেন। মনে হচ্ছিল যেন ঈশ্বর নিজেই ল্যান্ডোরকে তার মেয়ের ধর্ষিকাদের শাস্তি দিতে সাহায্য করছিলেন। এমনকি কর্নেলও ফ্রাইয়ের মৃত্যুর তদন্তের জন্য ল্যান্ডোরকেই বেছে নিয়েছিলেন। ল্যান্ডোর এর সুযোগ নেন এবং নিজের অপরাধ লুকানোর জন্য এটিকে কালো জাদুর মামলা বলে দাবি করেন। তারপর তিনি ডাক্তারের পরিবারকে ফাঁসানোর কাজ করেন, যারা আগে থেকেই কুসংস্কারে আচ্ছন্ন ছিল। পুরো ঘটনাটিকে কালো জাদুর রূপ দেওয়ার জন্য ল্যান্ডোর নিজেই প্রাণীদের হৃৎপিণ্ড বের করেছিলেন। ফ্রাইয়ের ডায়েরি ডিকোড করার সময় ল্যান্ডোর দ্বিতীয় অপরাধীর নাম বেলিঞ্জারের কথা জানতে পারেন। এরপর তিনি বেলিঞ্জারকে হত্যা করে তার হৃৎপিণ্ড বের করে নেন, যাতে এটি ফ্রাইয়ের হত্যার মতোই আরেকটি কালো জাদুর রীতির মতো দেখায়। ল্যান্ডোর বেলিঞ্জারকে মারধর করে তৃতীয় অপরাধী স্টডার্ডের নাম বলতে বাধ্য করেছিলেন, কিন্তু ল্যান্ডোর তাকে হত্যা করার আগেই স্টডার্ড ভালে একাডেমি থেকে পালিয়ে যায়। এডগার ল্যান্ডোরকে জিজ্ঞাসা করে সে
কেন স্টডার্টকে শাস্তি দিল না। ল্যান্ডোর উত্তর দেন যে আরেকটি খুন করার সাহস তার আর নেই। সে কেবল আশা করেন যে স্টডার্ট যেখানেই থাকুক না কেন সারা জীবন যেন অপরাধ বোধ নিয়ে বাঁচে। এভাবেই ল্যান্ডোর পুরো মিলিটারি একাডেমিকে বোকা বানিয়ে খুব চতুরতার সাথে প্রতিশোধ নিয়েছিল। আর ল্যান্ডোর যা করেছিল তার জন্য তার কোনো অনুশোচনা ছিল না, কারণ সে এসবই তার মেয়ের জন্য করেছিল। কিন্তু লিয়ার মৃত্যুতে এডগারের হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। এই কারণেই সে ল্যান্ডোরের লিখিতগুলো প্রমাণ হিসাবে কর্নেলের কাছে নিয়ে যাচ্ছিল। কিন্তু তারপর তার উপলব্ধি হয় যে ল্যান্ডোরের মেয়ের সাথে যারা এমন ভয়ঙ্কর কাজ করেছে ওই দানবদের জন্য এই শাস্তি যথেষ্ট ছিল না। এই ভেবে এডগার প্রমাণগুলো পুড়িয়ে ফেলে। এসবের পর ল্যান্ডোরের কাছে তার মেয়ের স্মৃতি ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। এই কারণেই শেষে সে তার পরিবারের সাথে পুনর্মিলনের জন্য পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়ায়। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে এবং দেখার সময় গল্পের মধ্যে হারিয়ে গিয়ে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করুন, যাতে আমরা আপনাদের জন্য এমন আরও ভিডিও নিয়ে আসতে পারি। দেখার জন্য ধন্যবাদ।